প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। অনুষ্ঠান জুড়েই সঞ্চালনে আছি আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে অতিথি অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও অনুষ্ঠানটির মূল পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর পিআই এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা রহিম, সাংবাদিক রহিম ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি কৃষিজাত পণ্য তৈরির পাশাপাশি বেকারত্বদের কর্মসংস্থান করে থাকে। এটা একটি ভালো দিক। তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরুর আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 26 জুলাই 2026, 11 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 11 সফর 1448 হিজরি। আজ সূর্যোদয় 5টা 14 মিনিট, সূর্যাস্ত 6টা 47 মিনিটে। এখন বর্ষাকাল, যদিও সিলেটে এই 2 দিন থেকে কিন্তু বর্ষা বোঝা যাচ্ছে। রৌদ্র ঝলমল সিলেটের আকাশ। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা কালবেলা। পর্যায়ক্রমে আমরা পরবর্তীতে সিলেটের স্থানীয় দুটি দৈনিক সিলেট মিরর এবং সিলেট বাণী পড়ে শোনাবো। অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। কালবেলা প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, কাগজে 19, সড়কে চলে মাত্র 3। রাইড শেয়ারিং নিয়ে যে প্রতিবেদনটি এসছে। 11 দলীয় ঐক্য ছাড়লো খেলাফত মজলিস। গতকালকে খেলাফত মজলিস সহ সিলেটে 11 দলীয় ঐক্য জোটের বিশাল একটি সভা হয়েছে। এরপরে আজকে পত্রিকায় দেখছি আমরা 11 দলীয় ঐক্য ছাড়লো খেলাফত মজলিস। টোটাল একটি রাজনৈতিক ব্যাপার। জলবায়ু পরিবর্তন আর সংঘাতের প্রভাব পড়ছে কক্সবাজার। শুধু কক্সবাজার নয়, সারা পৃথিবীতেই কিন্তু হচ্ছে। একটি উদাহরণ হিসাবে আসছে কক্সবাজার। কালবেলার আরো খবর, প্রধানমন্ত্রীর পরবর্তী সফর কোন দেশে? সম্ভাব্য কিছু তারিখ দিন কয়েকটি দেশের নাম আছে: সৌদি আরব, জাপান, কুয়েত, তুরস্ক, ভারত সহ বিভিন্ন দেশে আমন্ত্রণ। সামার শেষে জাপান, কুয়েত ও সৌদি সফরের সম্ভাবনা। জাতিসংঘ অধিবেশনে যাবেন সেপ্টেম্বরে, অর্থাৎ এই আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেক সফর আছে। বেশ কয়েকটি দেশের সফরের আমন্ত্রণ রয়েছে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নিয়ে নানা প্রশ্ন, যা বলছে সংবিধান। সদ্য রাষ্ট্রপ্রধান থেকে পদত্যাগকৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা। উল্টো রথযাত্রায় নাশকতার জন্য রাখা হয়েছিল ছাতা বোমা। মেট্রো রেলের পাশে আমরা ছাতা বোমার কথা কালকে আমরা পত্রিকায় পড়েছি। আজকে একটি ক্লু আসছে যে উল্টো রথযাত্রায় নাশকতার জন্য রাখা হয়েছিল ছাতা বোমা, ছাতার নিচে বোমা। সৌদি হুতি পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লোহিত সাগর, মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন ফ্রন্ট। আন্তর্জাতিক খবর, গ্যাস সংকট, লাইনে কাটছে দিন, রান্নায় বাড়তি খরচ। আবার করোনা, পাবনায় স্বাস্থ্যকর্মী সহ আক্রান্ত 8 জন। আবার সেই করোনার প্রাদুর্ভাব আমরা দেখছি। মাঝে মাঝে দু একটা কথা শুনি, একসাথে একই জেলায় 8 জনের একটি খবর এসছে। অত্যন্ত ভয়ঙ্কর খবর এগুলো। কালবিলাস শেষ পৃষ্ঠায় আসছি। মাদক কারবারিদের কর্মকর্তা 4 পুলিশ। এখানে পুলিশের ছবি সহ খবরটি ছাপা হয়েছে। প্রতি ঘন্টায় পানিতে ডুবে মৃত্যু 30 জনের, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ খুব আলোচিত এবং কয়েকদিন ভারতে এটা নিয়ে হামলা, পাল্টা হামলা ইত্যাদি হয়েছিল। কালকে তার অবসান হয়েছে। পুঁজিবাজারে ভালো কোম্পানি আনাই আমার প্রথম লক্ষ্য, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে মসুদ খান বলেছেন। আদালতে চার্জশিট দাখিল, প্রেমিকের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা, প্রত্যাশা মজুমদার অথই।
নির্বাচনের দ্বন্দ্বে হামলা, টার্গেট ছিল হাফিজুল, কাফরুলে গুলি, যুবদল কর্মী হত্যা। বাগেরহাটে আইনজীবীকে ছুরি মেরে হত্যা। সীমান্তে 22 জনকে পুশিনের চেষ্টা, প্রতিহত করল বিজেপি। ভালোই ভালোই জুলাই সনদ মেনে নিন। গতকাল সিলেটের 11 দলীয় সমাবেশে জামাতে আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই খবর দিয়েই আজকে জাতীয় পত্রিকা পড়ে শেষ করলাম। আসছি অতিথির কাছে। কাগজে 19, সড়কে চলে মাত্র 3, অর্থাৎ কাগজের হিসাবে যে গোয়ালে গরু নেই, কাজের খাতায় গরু, এই ধরনের খবরের মতো আর কি। এটা বিষয়টা হচ্ছে, মিলন ভাই ধন্যবাদ আপনাকে। রাইড শেয়ারিং আসলে বাংলাদেশের একটা বিপ্লব। এই বিপ্লবে শরিক হয়েছে হাজার হাজার তরুণ, যারা চাকরি পাওয়ার কথা ছিল না, জীবিকা নির্বাহের জন্য তারা শরিক হয়েছে এবং কাজ করছে, এবং দুর্দান্ত ভাবে কাজ করছে। ট্রাফিক জ্যামের মধ্যে মোটর বাইকে করে তারা এদিক সেদিক যেতে পারছে, সময় বাঁচছে এবং কাজ করছে। খুব একটা বৈপ্লবিক পরিবর্তন রাইড শেয়ারিং। এখানে কাগজে 19, সড়কে মাত্র চলে 20। এই বিষয়টা হচ্ছে কাগজে মাত্র 3, হ্যাঁ, কাগজে 19 হচ্ছে রেজিস্ট্রেশন প্রাপ্ত। সড়কে যাদের ক্যাপাসিটি আছে তারাই চলবে, এটাই তো স্বাভাবিক। রেজিস্ট্রেশন করেছিল 19টা, সড়কে চলছে মাত্র 3টা। কিন্তু যেটা মানে বলা হচ্ছে, এই নিউজ আমার কাছে কোনো আপত্তিজনক নিউজ না। আমার কাছে আপত্তিজনক নিউজ হচ্ছে শর্তভঙ্গ করে চলছে কার্যক্রম, পদে পদে গ্রাহক হয়রানি। গ্রাহক হয়রানি জিনিসটাই মারাত্মক। এই জিনিসটাকে আসলে হয়তো আছে, হয়তো এত বেশি না, আমাদের চোখে ধরা পড়ে নাই, কিন্তু এইটাকে মিনিমাইজ করা দরকার। যে কোনো অভিযোগটাকে আসলে আমরা অভিযোগ মনে করি, অভিযোগকে অনেক সময় আমরা অ্যাভয়েড করি। আমাদের দেশে আপনি দেখবেন হাজার হাজার প্রোডাক্টের ওয়ারেন্টি দেওয়া আছে। আপনি একটা প্রোডাক্টের সমস্যা হলে নিয়ে যান, দেখবেন মুখটা বাঁকা করে ওইদিকে তাকিয়ে আছে। মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন জিনিসটা মাথায় আসে না। অথচ অভিযোগটা হচ্ছে একটা, কমপ্লেইনটা হচ্ছে অ্যাডভান্টেজ। একটা কাস্টমার একটা কমপ্লেইন দিল, এখান থেকে একটা বড় আইডিয়া আসবে, বিশাল একটা জিনিস হবে। এই কমপ্লেইনটাকে আপনি যদি স্বাগত জানান, এই স্বাগত জানালে মানে অনেক বড় কিছু হবে। সেজন্য ওই যে ডেলিভারিং হ্যাপিনেস বইটা যার উপরে লেখা হয়েছে, সেটা হচ্ছে একটা জুতা কোম্পানি। এই জুতা কোম্পানিটা 10 বছরের মধ্যে আপনি জুতাটা রিটার্ন দিলে সে টাকাটা রিটার্ন দেবে। হ্যাঁ, একটা বিশাল বিপ্লব গড়ে ফেলছে জুতার ইয়ের মধ্যে। একজন লোক গেছে একটা জুতা কিনতে, সে বলছে জুতা কেনার জন্য টাকা দরকার $20, আমার কাছে আছে $5। বলছে কি জন্য? বলে আমার মা অসুস্থ, একটা ভালো জুতা পরবে সে। হ্যাঁ, ঠিক আছে, আপনার মায়ের অ্যাড্রেস দেন। জুতাটা পৌঁছে দিছে তার মায়ের ঠিকানায়, ফ্রি। এইরকম সার্ভিস দিয়ে তারা মানুষের মনে স্থান করে নিয়েছে। এতে কিন্তু তাদের মানে ক্রেতা আরো বিষয়টা হচ্ছে অভিযোগটা, মিলন ভাই, অভিযোগটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে এই অভিযোগ অ্যাকসেপ্টের মাধ্যমে বিশাল ক্রেতা তৈরি হবে। এবং এই যে আমরা অ্যাডভার্টাইজমেন্টের কথা বলি, অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কাস্টমার তৈরি করে না, কাস্টমার তৈরি করে ওয়ার্ড অফ মাউথ। আমি একটা প্রোডাক্ট খেয়ে পেয়ে সন্তুষ্ট হলাম, আমি একটা অফিসে গিয়ে সন্তুষ্ট হলাম, আমি একটা কোম্পানির প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট হলাম, আমি যখন 10 জনকে বলবো যে ওইটা ভালো, তখন মানুষ লাইন ধরবে। এই যে ভালো ডাক্তারের কাছে যায়, ডাক্তারের অ্যাডভার্টাইজমেন্ট খুব বেশি করে না, কিন্তু আলটিমেটলি একজন যখন উপকৃত হয় তখন 100 জন চলে যায়। এটা অ্যাকশনটা করে, খুব অ্যাকশনটা স্থায়ী করে এবং বাংলায় করে। এই জন্য অভিযোগ গুলাকে অ্যাকসেপ্ট করা দরকার। আমাদের সমস্যা হচ্ছে আমরা অভিযোগ গুলাকে অ্যাকসেপ্ট করি না। এই যে কোনো গ্রাহক হয়রানির অভিযোগটাকে যদি কোম্পানি অ্যাকসেপ্ট করে, তার জন্য ক্ষতিপূরণ দেয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই শেয়ারিং, রাইড শেয়ারিংটা, বিজনেসটা আরো বিস্তৃত হবে। এই দেশে যে বেকারদের এই দেশে মানুষ বেকার থাকবে না, কারণ রাইড শেয়ারিং এমন একটা বিষয়, এটা গ্রাম অঞ্চলেও আপনার প্রভাব বিস্তার করবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রাইড শেয়ারিং। এই খবর এনে শেষ করি, যেহেতু অনেক খবর আছে। লতিফ ভাই, প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী সফরের জন্য কয়েকটি দেশ থেকে আমন্ত্রণ আসছে। সৌদি আরব, জাপান, কুয়েত, তুরস্ক, ভারত ইত্যাদি দেশ থেকে। সামার শেষে জাপান, কুয়েত, সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে জাতিসংঘ অধিবেশনে যাবেন সেপ্টেম্বর। সব মিলিয়ে 3 মাসের মধ্যে বিষয়টা হচ্ছে অনেক ইয়ে আছে। প্রধানমন্ত্রীর সফর গুলা আসলে এক্সপেন্সিভ সফর হয়। হ্যাঁ, এক্সপেন্সিভ সফর হলেও এখানে বেনিফিট অনেক বেশি। এটা ইনভেস্টমেন্ট বেশি, বেনিফিট অনেক বেশি। প্রধানমন্ত্রী যখন সফর করবেন, যদি মানে হোমওয়ার্ক করে রাখা হয়, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে তারা যদি সঠিকভাবে হোমওয়ার্ক করে রাখে, তাহলে প্রধানমন্ত্রীর সফরগুলা খুবই ফলপ্রসূ হয়।
আমরা মালয়েশিয়া সফর থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটার জন্য সেই হিসাবে আমরা পরামর্শ দেব। আমাদের অনুরোধ থাকবে, পরামর্শ দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই, আমরা অনুরোধ থাকবে, স্বনির্বন্ধ অনুরোধ, যে আপনারা দয়া করে ভালো করে ক্যালকুলেশন করে হোমওয়ার্ক করে রাখবেন, যাতে প্রধানমন্ত্রী গিয়ে আমাদের দেশের জন্য একটা ভালো একটা বড় প্রাপ্তি নিয়ে আসে। আসলে কিন্তু মানুষের সফরের প্রাপ্তি নাই, কিন্তু প্রধানমন্ত্রী সফরটা হচ্ছে দুই দিক দিয়ে আমাদের জন্য ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে প্রধানমন্ত্রী যখন দেশ থেকে ছাড়লেন তখন তার প্রধানমন্ত্রী দপ্তরে, প্রধানমন্ত্রী যেসব দপ্তর পরিচালনা করেন সেই সব দপ্তরের কাজগুলো আটকে থাকলো। এখানে হচ্ছে অপরচুনিটি কস্ট। এই কস্টটার জন্য প্রধানমন্ত্রী গেলেন অন্যখানে, সেখানে গিয়েও যদি দেখা যায় ভালো বেনিফিট না আসে তাহলে ডাবল কস্ট আমাদের উপর পড়ে। সেজন্য সফরগুলোকে ফলপ্রসূ করা দরকার। আমাদের সময়টা খুবই কঠিন, আমাদের সামনের সময়টা ইকোনমিক অবস্থা, হিউজ মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, হিউজ মেগা প্রজেক্ট লোন, এই লোনের জন্য আপনার বাজেট সারা শেষ হয়ে যাচ্ছে, সারা বাজেটের টাকা লোনে ইন্টারেস্ট দিতে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্বিগুণ বেতন দ্বিগুণ করা হয়েছে। এই বেতন দিতে এবং লোনের ইন্টারেস্ট দিতে আমাদের বাজেট, যদিও বলা হয় বিশাল আকারের বাজেট, এই বিশাল আকারের বাজেটের মেজরিটি অংশ 9 লাখের মধ্যে 7 লাখ চলে যাবে, আপনার 7 লাখ কোটি টাকা চলে যাবে আপনার এই খরচে। যদিও এটা আপনার পরামর্শ নয়, কিন্তু এই আলোচনাটা আশা করি আমাদের অনুরোধ হিসাবে থাকবে, যা ক্যালকুলেটিভ ভিজিট যাতে হয়, এই ভিজিট থেকে যাতে আমরা লাভবান হই, আমাদের দেশটা লাভবান হয়। সেজন্য যারা আছেন আমলা হিসাবে, যারা আছেন, যারা অগ্রিম হিসাবে আছেন, যারা প্রচুর কাজ করবেন দয়া করে, কারণ জাতি বিশাল সমস্যার মধ্যে পড়লে কিন্তু আপনারা হয়তো দুই একজন বিদেশ চলে যেতে পারবেন, সবাই যেতে পারবে না। অনেক ধন্যবাদ লতিফ ভাই, সুন্দর একটা কথা হচ্ছে সফরসূচি নিয়ে। জনঘনিষ্ঠ একটি খবর, গ্যাস সংকট, লাইনে কাটছে দিন, অর্থাৎ বিদ্যুতের লাইনে রান্না বান্না হচ্ছে, রান্নায় বাড়তি খরচ। না, দেশের একটা আমাদের প্রত্যেকটা জিনিসই কোনো অল্টারনেটিভ নেই। যেমন মনে করেন ইলেকট্রিসিটি, যখন মেজর কোনো সমস্যা হয় সারা সিলেট অন্ধকার হয়ে যায়, সারা দেশ অন্ধকার হয়ে যায়। গ্যাসেরও সমস্যা এমন যে গ্যাসের যে বিস্ফোরণটা হয়েছে, এই বিস্ফোরণের টোটালি গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এই গ্যাস সাপ্লাই বন্ধ হলে আমরা কি আদিম যুগে চলে যাব? হ্যাঁ, কাঁচা মাংস খাবো? হ্যাঁ, এই তো সম্ভব না। তো আমাদের মানে এই অবস্থায় আমাদের তো বেক করা সম্ভব না, আমাদের অভ্যাস করতে হবে, এই অবস্থা হতে হবে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, রান্নায় বাড়তি খরচ হচ্ছে, আপনার লাইনে কাটছে দিন, আপনার কাঠ এগুলো পাওয়া যাবে না। এখন এজন্য এই মুহূর্তে দরকার অল্টারনেটিভ সোর্স ব্যবস্থা করা। একটা লাইন যদি ব্যাঘাত হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, বিস্ফোরণ হয়, তাহলে অন্য লাইনে যাতে কাজ করতে পারে। প্রত্যেকটা দেশ কিন্তু মাল্টিপল ব্যবস্থা রাখে। হ্যাঁ, প্ল্যানিং এর মধ্যে আপনার কন্টিনিউয়াসলি প্ল্যান রাখে, যাতে একটা প্ল্যান নষ্ট হলে আরেকটা প্ল্যানে কাজ চলে। সেই প্ল্যানটা যদি না থাকে তাহলে আলটিমেটলি গ্যাসের হয়তো বিস্ফোরণ হয়েছে, কিন্তু আসলে বাংলাদেশে যে গ্যাস আছে, বিশেষ করে সিলেটের মাটিতে যত গ্যাস আছে, উত্তোলনের ব্যবস্থা কিন্তু উত্তোলনের ব্যবস্থা হচ্ছে না। এখানে ব্যবসার জন্য, এখানে ব্যবসা হচ্ছে, বা যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে তারা 2 টাকা গ্যাস 5 টাকা বিক্রি করে। এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা তো আমরা ভেঙে বের হতে পারছি না। প্রধানমন্ত্রী বলেছেন 58টি গ্যাস তারা বুঝাচ্ছে যে এখানে বিদেশ থেকে আনলে খরচ কম পড়বে, দেশ থেকে নিজ থেকে তুললে খরচ বেশি হবে। আচ্ছা, খরচ বেশি বিষয়টা কি? খরচ বেশি বিষয়টা হচ্ছে ফিক্সড কস্টটা বেশি। এখন যদি গ্যাস কন্টিনিউয়াস উঠে তাহলে এখানে ফিক্সড কস্ট বেশি হবে কেমনে? এটা তো সিস্টেম যখন আপনি ডেভেলপ করবেন তখন গ্যাস তো কন্টিনিউয়াস পাওয়া যাবে। সেটাই, এই কন্টিনিউয়াস পাওয়া যাবে বলতে এখানে এইটা তো মেজর একটা ছোট্ট ব্যাপার। এটা ফিক্সড কস্টটা হচ্ছে অলওয়েজ, আপনি যদি প্রোডাকশনটা আপনার ব্রেক ইভেন পয়েন্টের উপরে যায়, ব্রেক ইভেন পয়েন্টের উপরে গেলে প্রফিট আসতেই থাকবে। আর ব্রেক ইভেন পয়েন্টের নিচে থাকলে প্রফিট কম হবে। এখন গ্যাসের উত্তোলন যত বেশি বাড়বে, আমরা তো এমনও শুনেছি যে বাংলাদেশের গ্যাস ইন্ডিয়ায় চলে যাচ্ছে একটা নিষিদ্ধ পাইপলাইন দিয়ে। এখানে রুনিসাগরের হত্যাকাণ্ড হলো, যে বিষয়টা নিয়ে, এগুলা নিয়ে বাজারে কথাবার্তা আছে, আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের গ্যাস যদি আমরা ইউজ না করি তাহলে বিদেশিরা ইউজ করবে কেন? হ্যাঁ, এই সুযোগটা আমরা দিব কেন? আর আমাদের গ্যাস তার থেকে না আমরা বাইরে থেকে আনবো। হ্যাঁ, এবং গ্যাসটা উত্তোলনটা কিভাবে প্রফিটেবল কম হয় আমি এটা মাথায় আসে না। এটা তো একটা ইকোনমি অফ স্কেলে যখন কাজ করবেন, একটা প্রোডাকশন লেভেলে কাজ করবেন, তখন অটোমেটিকলি কস্টটা একদম মিনিমাম। আসলে উত্তোলনের জন্য যে ইকুইপমেন্ট দরকার, এগুলোর অনেক ঘাটতি আছে। এস্টাবলিশ করা তো কঠিন বিষয় না। আপনার বাজেটে হিউজ টাকা 20 তলা মিনার তৈরি করতেছেন ঈদগাহ মার্কেটে গিয়ে, ঈদগাহ মাঠে গিয়ে, যেখানে মিনারে কখনো আজান হয় না। হ্যাঁ, এরকম কাজ তো করা হচ্ছে, আমরা তো ইনভেস্ট করতেছি এবং সবগুলো নন প্রোডাক্টিভ। সৌন্দর্য বৃদ্ধির জন্য শহরের জন্য সৌন্দর্য তো পরের বিষয় নয়, আগে তো পেটে ভাত আসবে, তারপর সৌন্দর্য। হ্যাঁ, আপনার খাবারের একটা মানুষের বেসিক নিডটা কিভাবে আসে? অন্ন, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ,
এরপরে আসে অন্য নিড গুলা। মাসলোর যে নিড থিওরিতে বলেছে বেসিক নিড পূরণ হওয়ার পরে অন্য নিড গুলো আসে। আমরা তো আগেই চলে আসি। এই যে মনে করেন আপনার শহরে কাজ করা হয়েছে, বিউটিফিকেশনের কাজ বেশি হয়েছে, আমি আর স্পষ্ট করে বলতে পারছি না। হ্যাঁ, ডেভেলপমেন্টের কাজ, আপনি ট্রাফিক জ্যামকে গুরুত্ব এটার উপর বেশি আপনি বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। সেটা না করে যদি আপনি বিউটিফিকেশনে কাজ করেন, এটাকে ডেভেলপমেন্ট বলে না। কারণ এই বিউটিফিকেশন থেকে আপনার কোনো বেনিফিট করি আছে অন্য খবরের আগে ওই যে আমাদের মেট্রো রেলে বিস্ফোরণের নাশকতা করার একটা শুনছিলাম গতকালকে পত্রিকায়। আজকে দুটি খবরটি একটু অন্যভাবে পরিবেশন করা হয়েছে, উল্টো রথযাত্রা নাশকতার জন্য রাখা হয় না। এখানে বিষয়টা হচ্ছে আমাদের দেশের সংবাদকর্মীরা যে কাজগুলা করে, সে কাজগুলো আসলে সুইসাইডের কাজ করে। এবং প্রত্যেকটা জিনিস নাশকতার চেষ্টা কোন দেশে হয় না, কিন্তু এটাকে এত হাইলাইট করার তো বিষয় না। এটা নাশকতা কন্ট্রোলের জন্য যারা আছে তারাই কন্ট্রোল করবে। আপনি যখন হাইলাইট করবেন, তখন আপনি যখন খারাপ একটা কাজের হাইলাইট করেন, যখন মনে করেন আপনি একটা দর্শনে হাইলাইট করলেন, সাথে দেখা যাবে হাজার হাজার দর্শন সংক্রামক ব্যাধির মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাইদি সাহেব একটা ইয়েতে বলছিল, চাচা বলছে ভাতিজা সাকু লড়াইতে আমি পার হবো। ভাতিজা বলছে চাচা ভালো কথা মনে করছে, এতক্ষণ তো মনেই ছিল না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি যখন অপকর্মকে প্রচার করবেন, তখন হাজার হাজার মানুষ ভাববে আমিও তো পারি। হ্যাঁ, আমিও তো অপকর্ম করতে পারি, পাশের বাসার একটা মেয়ে আছে, এটাকে তো আমি পাচ্ছি না, সুতরাং এটাকে অপকর্ম করি। এই নাশকতার বিষয়গুলো আপনি প্রচার যত করবেন, তত বেশি সমস্যা হবে। তবে এইগুলো প্রচার করতে প্রচার না করে এগুলা যারা দায়িত্বে আছে তারাই কন্ট্রোল করবে, তারা দায়িত্বই হচ্ছে কন্ট্রোল করা। শেষ পৃষ্ঠায় আসছে আরো একটা খবর, এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ। এই ফিঙ্গারপ্রিন্টে কাজ হবে না, এখন কিভাবে কি করবে? ফিঙ্গারপ্রিন্ট তো সবচেয়ে উৎকৃষ্ট টেকনোলজি যদি দেখা যায় যে এটাতে কাজ হচ্ছে না, আরেকটাতে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, যাওয়া উচিত। তবে ফিঙ্গারপ্রিন্ট যে সারা দুনিয়া চলছে, এখানে কাজ হবে একটা না। আর যদি দেখা যায় ফিঙ্গারপ্রিন্টে আসলে টেকনোলজিক্যাল কোনো সমস্যা হচ্ছে, তাহলে ওই সিস্টেমে যাবে, এটাই স্বাভাবিক। লতিফ ভাই, আমি পড়ার সময় বলেছি যে অত্যন্ত মানে খুবই আলোচিত খবর ছিল, ভারতে তোলপাড় ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে, এমনকি সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এই মতো অবস্থায় পদত্যাগ করেছেন এবং এই আন্দোলন থামিয়ে দিয়েছেন। এ ব্যাপারে আমাদের দেশের সাথে তুলনা করা বা এটা কতটুকু? না, বিষয়টা হচ্ছে এখন যতগুলা ইন্টারন্যাশনাল পত্রিকা আছে, সবগুলা পত্রিকাই বলছে যে এটা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার যে অভ্যুত্থান, যে বিপ্লব, এই বিপ্লবের ধারাবাহিকতায় ভারতে এটা হয়েছে। এটা স্বাভাবিক, এটা বুঝেই যাচ্ছে। কারণ হচ্ছে ভারতে অ্যাকচুয়ালি মানুষ পেঁয়াজ কম খায়, এদের রাগটা কম আছে, এরা বুদ্ধি দিয়ে কাজ করে। সাধারণত এরকম বড় আন্দোলন ভারতে কমই হয়। বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, ভারতে এত আন্দোলন হয় নাই। হ্যাঁ, ভারতের আন্দোলন কমই হয়। এই বিষয়টা এমন ছিল যে প্রশ্নপত্র পাশ হয়েছে, এরপরে প্রায় 20-এর অধিক ছাত্র আত্মাহুতি দিয়েছে। এটা মারাত্মক ঘটনা ছিল। এবং সবচেয়ে বড় ঘটনা ছিল সুনাম ওয়াংচুকের যোগদান। সুনাম ওয়াংচুক সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে পরিচিত। 3 ইডিয়ট ছবির ফুংরং ওয়াংচুক নামে যে চরিত্র আমির খান করেছেন, সেই আমির খানের চরিত্রের মাধ্যমে 3 ইডিয়টের সুনাম ওয়াংচুক সারা দুনিয়ার মধ্যে পরিচিত এবং বিশাল একজন মানে সমাজকর্মী। এই সমাজকর্মী কোনো ক্ষমতা লোভ করেন নাই। উনি যখন অনশন করেছেন দীর্ঘ সময়, তখনই মানে শিক্ষামন্ত্রীর বাক্য লিখা হয়ে গেছে। কিন্তু ওই যে ডিলে করা, এই ডিলে করাটা হচ্ছে মোদী সরকারের যে গুজরাটি স্টাইল, ওই স্টাইলে উনি ভাবছেন যে এটা কন্ট্রোল করে ফেলবেন। কিন্তু আলটিমেটলি যখন দেখছেন ওইটা তাকেই খেয়ে ফেলবে হাসিনার মতো, তখন উনি পদত্যাগ করাতে বাধ্য করেছেন। এই পদত্যাগের বিষয়টা আসলে আমাদের এই উপমহাদেশে যত সমস্যা হয়, এখানে মিলন ভাই একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আটা, সেই আটা লাগলে পরে ছিঁড়ে না, হ্যাঁ, গোলে মালে পিরিত করো না। আমাদের দেশে ক্ষমতাটা হচ্ছে কাঁঠালের আটা, এই আটা যখন লাগে তখন আর ছিঁড়তে চায় না। হ্যাঁ, এই হলো বিষয়। কারণ এই যে দেখেন, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী সুইফটলি পদত্যাগ করো, এবং এই পদত্যাগের সিস্টেমটা সারা দুনিয়ায়, যখনই দেখা যাবে আমি কাজ করতে পারছি না, তখন আমার দায়িত্ব হচ্ছে সারা দেশের মানুষের সাথে, 140 কোটি মানুষের সাথে, 20 কোটি মানুষের সাথে সুইফটলি পদত্যাগ কবে আসবে আমাদের দেশে সেই? কিন্তু এই মানসিকতা আমাদের নাই। তো আমাদের এই মানসিকতা মোটেই নাই। আমাদের ক্ষমতা বড় কাঁঠালের আটা, এই আটা লাগলে পরে ছিঁড়ে না, এই হলো বিষয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন, একটি বিল পাস করার জন্য যে আনন্দ, সেখানে বলা হয়েছে ভালোই জুলাই সনদ মেনে নিন, কালকে সিলেটের এখন জুলাই সনদ মেনে নিন এটা বললে তো আর আসলে কাজ হবে না, কারণ মেজরিটি
তাদের রয়েছে, সুতরাং এটা আলটিমেটলি হবে না, যদিও বিরোধী দল এটা নিয়ে আন্দোলন করবে এবং এইভাবেই চলবে। তো এখানে দেখেন নির্বাচনের দ্বন্দ্বে হামলা টার্গেট ছিল কাফুলে গুলি করে যুবদল কর্মী হত্যা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রাজনীতি। আমরাই বলি আমাদের লোক, আমরাই করি খুন, আবার খুন হলে পরে আমরা চেঁচিয়ে বলি ও ছিল আমাদের লোক, আমরাই জানাই সুখ। এই হলো আমাদের একটা ছোট করে কবিতাও হয়ে গেছে। না না, কবিতাটা মানে সোশ্যাল মিডিয়ায় প্রচলিত, আমি ভালো করে বলতে পারি না, এটা এরকম প্রচলিত কবিতা। আমাদের রাজনীতির একটা চমৎকার কবিতা, এটা এরপরে দেখেন কথাটা হচ্ছে আসলে ওই যে একটা গান ছিল মিলন ভাই, এটা বাংলাদেশের সিনেমায় সবচেয়ে ভালো অভিনীত একটা গান ছিল। প্রতিদিন কত খবর আসে যে কাগজের কথা পড়ে, জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। এইসব জিনিসগুলো অগোচরেই রয়ে যায়। আমাদের মানে জ্বালাটা কোথায় যে আমরা জানি না। আমাদের প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সাংবাদিকরা প্রকাশ করে আমরা না আমরা এত সংবাদ আসে না, সংবাদগুলো আপনি প্রচার করাটাও একটা ব্যাপার। আসলে সংবাদ কর্মীরা সবাই হচ্ছে ব্যবসায়ী এখন। হ্যাঁ, আপনি টাকা দিলে প্রচার করবেন, না হলে করবেন। আর একটি অবিস্মরণীয় খবর, মাদক কারবারিদের কর্মকর্তা হচ্ছে রক্ষাকর্তা 4 পুলিশ। 4 পুলিশকে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সারা পুলিশ ডিপার্টমেন্টই রক্ষাকর্তা, এবং যারা রক্ষাকর্তা আসলে সবাই পুলিশে বাংলাদেশে ভালো পুলিশের তো কোনো রুল নাই, মানবতা পুলিশের রুল নাই ভাই। হ্যাঁ, পলিসি মেকার বা ডমিনেন্স হচ্ছে যাদের দাপট আছে। এই দাপট কাদের আছে? যাদের টাকা আছে, হ্যাঁ, যারা করতে পারবে। এবং এরাই, আমি বলছিলাম না অসৎ গাছের শিকড় অনেক নিচে দেয়, এই অসৎ গাছের শিকড়টা আমাদের অনেক নিচে। এই অসৎ গাছের শিকড়টা উঠতে পারা দরকার। আপনি পুলিশ কর্মকর্তারা আপনি খেয়াল করে দেখেন, খবর দিয়ে দেখেন, তার বাচ্চাকে পড়াচ্ছি যে স্কুলে, সেই স্কুলে বেতন দিচ্ছে 50,000 টাকা, তার বেতনও 50,000 টাকা না। হ্যাঁ, এরকম ঘটনা জাহিদ হাসান একটা নাটকের মাধ্যমে তুলে ধরছিল যে হ্যাঁ, আপনার চাচা আপনার বেতন কত? 3,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা। গাড়ি দিয়ে আসছেন, গাড়ির ড্রাইভারের বেতন কত? ড্রাইভারের বেতন 20,000 টাকা। এরকম নাটকে তুলছিল। তো বিষয়টা হচ্ছে আমাদের অবস্থাটা তাই। আমাদের প্রত্যেকটা মানুষের আয় এবং ব্যয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক না থাকার মধ্যেই এই মাদক ব্যবসায়ীরা সুযোগ পায়, অন্যায়কারীরা সুযোগ পায়। আরেকটি খবর, খুবই মর্মান্তিক খবর, প্রতি ঘন্টায় পানিতে ডুবে মৃত্যু 30 জনের। এই যে এই পরিসংখ্যানটা অনেকে হয়তো আমরা জানতাম না, কিন্তু কত বড় একটা করুণ মৃত্যু। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে আমাদের আমরা এত ব্যস্ত যে আমাদের বাচ্চাদের জন্য জীবনের যে স্কিল, লাইফ স্কিল গুলো আমরা শিক্ষা দিচ্ছি না। আমাদের স্কুলগুলো বইয়ের পাতা মুখস্থ করাচ্ছে। কালকে আমি একজন লোক আসলো ব্যাংকে, তার বাচ্চা 3টা বাচ্চা বইয়ের জন্য বিশাল একটা গাইড হয়ে গেছে। হ্যাঁ, একজন লোক দিয়ে আমি পাঠাইছি তার আমি গাড়িতে। হ্যাঁ, বিশাল একটা বোঝা। আমরা এই বোঝা দিচ্ছি বাচ্চাদের কাঁধে, কিন্তু লাইফ স্কিল যেটা সাঁতার শিখা, হ্যাঁ, ড্রাইভিং শিখা, বাইসাইকেল চালানো শিখা, আমরা এগুলা কিছুই শিখাই না। এইটা হচ্ছে আমাদের মূল কারণ। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম বাংলাদেশে করার চেষ্টা করছে, ফিনল্যান্ডের সিলেবাসটা নিয়ে এসে করার চেষ্টা করছে। এই দেশে সেটাও তাল মেলানো যাচ্ছে না। কারণ তাল মেলাবেন কেন? আপনি যাদেরকে পড়াবেন তারা তো গাইড মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে। এই তো, হ্যাঁ, তারা তো গাইড মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে। সেজন্য তো কোনো জিনিস আপনি এমসিকিউ সিস্টেম ধরেন, খুব ভালো একটা সিস্টেম, কিন্তু এটা কাজ করছে না কেন? কারণ হচ্ছে যে কোয়েশ্চেন সেট করবে সে কোয়েশ্চেন সেট জানিই না, সে ওই গাইড বই, লেকচার গাইড, পাঞ্জাবি গাইড নিয়ে কোয়েশ্চেন সেট করে। তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি লেকচার গাইড পড়বে মানুষ। আসলে পানিতে মৃত্যু মর্মান্তিক মৃত্যু। এই ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস মূলক কোনো বক্তব্য আছে? সাঁতার শেখার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পুকুর থাকা দরকার, এবং প্রত্যেকটা বাচ্চাদের মানে সাঁতার শেখানো এসেনশিয়াল। এবং সারা দুনিয়া জুড়ে, এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট, বাংলাদেশের রিপোর্ট না, সারা দুনিয়া জুড়ে রিপোর্ট। দুনিয়ার অনেক দেশ, বিশেষ করে উন্নত বিশ্ব একটা মানে প্রতিযোগিতার মধ্যে আছে, কিভাবে বাচ্চাকে এস্টাবলিশ করবে, কিভাবে একটা চাকরি দিবে। এই যে আমাদের দেশের 14 লাখ সরকারি কর্মচারী তো বেসতে জান্নাতুল ফেরদৌসে আছে, এই জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য সবাই গাইড দিচ্ছে। জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় মিলন ভাই, এই যে 25 থেকে 30, এই সময়টা মানুষ ভালো কাজ করে, মানুষ ভালো চিন্তা করে, মানুষ ক্রিয়েটিভ চিন্তা করে, মানুষ নোবেল পুরস্কার পায়, মানুষ বিজ্ঞানী হয়, আবিষ্কার করে। সেই আবিষ্কারের সময়টা আমাদের দেশে কোথায় লাগতেছে? গ্রামার পাটিগণিত মুখস্থ করতেছে, পরীক্ষা পাস করে। অনেক অনেক ধন্যবাদ। একটু সচেতনমূলক বক্তব্য। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন সুইমিং পুলের ব্যবস্থা থাকে, পুকুর থাকে, তাহলে হয়তো কিছুটা বাংলাদেশেই বেশি। বিল্ডিং এর মধ্যে স্কুল থাকবে কেন? জাতীয় পত্র আছে, অনেক বড় বড় মাঠ আছে, স্কুলে করলে করা উচিত, শেয়ারিং করেও করা উচিত। লতিফ ভাই অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে আমাদের সময় এগোতে দিচ্ছে না কিন্তু আমাদেরকে। আর আমাদের স্থানীয় দৈনিক সিলেট মিরর, সেপ্টেম্বরে নতুন নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হাফিজ উদ্দিনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঘোষণা করে গ্যাজেট। রাষ্ট্রপতির মনোনয়নের সিদ্ধান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে, মির্জা ফখরুল। সিলেটের সমাবেশে বিরোধী দলের নেতা আর কোনো ফাঁসিবাদ চাই না,
শহীদ জিয়া বেগম জিয়া সন্তানকে জনগণের প্রধানমন্ত্রী হতে হবে, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন। বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করেছে নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না মামুনুল হক। তিনজন নেতার বিশেষ বিশেষ খবরের দিক তুলে ধরা হয়েছে এখানে। 26 জুলাই ব্লক রেড দিয়ে চলে গ্রেপ্তার অভিযান। বিগত 26শে জুলাই অর্থাৎ 2 বছর আগের জুলাইয়ের কথা বলা হচ্ছে। ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত, এই জন্য কি গ্রেপ্তারের একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সনদ প্রদানকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী জালালাবাদ হোমিও কলেজকে ডিগ্রিতে উন্নীত করা হবে। আমাদের সিলেট শহরে দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি হোমিও চিকিৎসা দিয়ে আসছে, পাশাপাশি গড়ে তুলছে শিক্ষক, সেটাকে ডিগ্রিতে উন্নীত করার একটি পরিকল্পনা করেছেন আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন প্রবাসী কল্যাণ মন্ত্রী খাদ্য ও কৃষি গবেষণায় অবদান রাখছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। দুটি পাশাপাশি খবর মন্ত্রীর। ওয়ার্ল্ড হেড নেক ক্যান্সার ডে পালিত, সচেতনতায় ক্যান্সার প্রতিরোধের বড় শক্তি। এটা মোটামুটি সমস্যা এবং সমাধান দুইটি চলে আসছে খবর থেকে। 621টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ। নৌকাবাজে দর্শকদের ঢল। একসময় বহুল আলোচিত ছিল আমাদের এই নৌকাবাজ, মানুষের মনোরঞ্জনের জন্য এটা করা হয়তো, এটা প্রায় হারিয়ে গেছে। দর্শকের ঢল দেখা যাচ্ছে, ছবি সহ খবরটি এসছে। শিক্ষার মান পাঠ্যক্রমে সামঞ্জস্য আনার তাগিদ। রাইজ ও ইউরো কিডস স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানের বক্তারা বলছেন। বক্তা বলতে এখানে মাননীয় বাণিজ্য মন্ত্রী। এই ছিল মোটামুটি সিলেট মিররের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠাটা পড়ে আবার অতিথির কাছে আসবো, খবর কিছু বিশ্লেষণ শুনবো আমরা ইনশাল্লাহ। উদ্ভাবনী উদ্যোগে প্রণোদনা দেবে সরকার, প্রধানমন্ত্রী। বস্তুনিষ্ঠ তথ্যে পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, সাংবাদিকদের জন্য একটি গাইডলাইনের মতো খবরটি। বার্ষিকের সম্মেলনে বাণিজ্য মন্ত্রী শিক্ষকদের সামাজিক ও বস্তুগত মনোন্নয়নে কাজ করছে সরকার। বিরোধী দলীয় নেতার কাছে গণদাবির স্মারকলিপি। বাণিজ্য মন্ত্রীকে কর আইনজীবী সমিতির স্মারকলিপি। জমিয়ত সভাপতিকে কটূক্তির প্রতিবাদে যুব জমিয়তের নিন্দা। সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাউদ্দিন শুভ। শ্রীমঙ্গলে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। সব অশুভ খবরের মধ্যে একটা শুভ খবরও পেলাম আর কি আমরা। আসলে গাছ লাগানো ছাড়া এই দেশের আর কোনো অক্সিজেন পাওয়া অন্য কোনো ভালো উপায় নাই। এই জন্য করে সব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন এবং যুগে যুগে এটা হয়ে আসছে, তারপরে যেন এটা শূন্যতা এখনো আছে। সবই খবর আমরা শুনলাম। প্রথমেই কোনটা দিয়ে শুরু করবেন? রাষ্ট্রপতি নির্বাচনের কথা দিয়ে শুরু করবেন? জাতীয় সংবাদ একটা কথা বলে যে গাছ লাগানো নিয়ে, এটা নিয়ে আপনার আমার মনে আছে কিনা আবুল খায়ের একটা বিজ্ঞাপন, হ্যাঁ, যে আমি আর তোমাদের কবিরাজ না, আমি আর ওষুধ দিতে পারবো না, ওষুধ দেওয়ার জন্য গাছ নাই। হ্যাঁ, তো গাছের একটা ইয়ে দিচ্ছে, চারা দিচ্ছে আর বলছে একটা অক্সিজেন ফ্যাক্টরি নিয়ে লাগাও, একটা অক্সিজেন ফ্যাক্টরি নিয়ে লাগাও, এইটাতেই তোমাকে বাঁচাবে। এইটা হচ্ছে একটা যুগান্তকারী অ্যাডভার্টাইজমেন্ট। সেই অ্যাডভার্টাইজমেন্টের কথা মনে হলো, সেজন্য বললাম যে আমাদের আসলে আশেপাশে সবার বাড়ির আশেপাশে যেখানে থাকি আমরা, বাসা বাড়ি হোক, বাড়া বাসাই হোক, সেই বাড়া বাসায়ও কিন্তু গাছ লাগানো যায়, ছোটখাটো গাছের চাষ করা যায়। এটা করলে কিন্তু আপনি ফরমালিন মুক্ত কিছু খাবার পাবেন, এটা বড় জিনিস। এটা সবারই মনে রাখা দরকার এবং এইভাবে আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার। আর বাকি খবরগুলো মনে হয় আর উদ্বোধনী উদ্যোগে প্রণোদনা দেবে সরকার, এটা একটা ভালো জিনিস, এটা করা উচিত। এবং কিভাবে করবেন সেটাকে আসলে আমলা নির্ভর না করে, ব্যুরোক্রেসি লম্বা রেড ফিটা না করে একটা সহজ ভাবে এইটাকে আসা দরকার। কিভাবে আসবে সেটা আসলে উদ্ভাবনী ছাড়া কিন্তু অগ্রসর হতে আমরা তো পারছি না। আমাদের গার্মেন্টস দিয়ে আর বিদেশের মানে শ্রমিক দিয়ে আমরা কেমনে পারবো? এটা দুইটাই এমন ভাবে নির্ভরশীল। আপনি আজকে বলছেন যে আমেরিকার সাথে চুক্তি, কিন্তু আমেরিকার সাথে চুক্তি না হলে এই গার্মেন্টস টিকবে না। তো আলটিমেটলি সেই গার্মেন্টস কে টিকানোর জন্য আমেরিকার সাথে চুক্তি। আমাদের আরেকটা পত্রিকা বাকি আছে, আমাদের অত্যন্ত পুরনো পত্রিকা সিলেট বাণী, দৈনিক সিলেট বাণী পড়ে শোনাচ্ছি। সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল। প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসলে দাবি আদায়ে সবাইকে অংশ নিতে হবে। বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ও খুব
রিসেন্টলি নৌবাহিনী প্রধান পরিবর্তন হয়েছে, তার সাথে সাক্ষাৎ। হাফিজউদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে প্রজ্ঞাপন জারি। আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ। জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সড়ক জনপথ বিভাগ সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির। বাণিজ্য মন্ত্রী। কুশিয়ারার পানি কমছে। সিলেটের সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস। সিলেটে বৃষ্টি না হলেই সেটা হয় সাধারণত, তারই প্রমাণ হয়েছে। মেধাবী তরুণ তরুণীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছে। আরিফুল হক চৌধুরী, সে উদ্ভাবনার কথা আসছে এখানেও। তারা যদি সরকার দায়িত্ব নেয় আরো এগিয়ে যাবে দেশ। স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস। শেষ পৃষ্ঠা সিলেট বাণী। সিলেট বাণীর শেষ পৃষ্ঠায় জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রিতে কলেজে উন্নতি করতে হবে। আরিফুল হক চৌধুরী সেটা আগে পরিচালনা পত্রিকায়। চুনারুঘাটে রাস্তার বেহাল দশা, দুর্ভোগে 50,000 মানুষ। নগরীতে বিপুল পরিমাণে ইয়াবা সহ গ্রেপ্তার এক। ইয়াবা সহ গ্রেপ্তার কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি, বড় বড় রাজনৈতিক নেতার নিচের দিকে ইয়াবা সেটিং করে তো দেখানো হয়েছে আর কি। সিলেটের শিক্ষার মান ও পাঠ্যক্রমে সামঞ্জস্য আনার তাগিদ বাণিজ্য মন্ত্রীর। সিলেটের শিক্ষার মান, একসময় সিলেট ছিল শিক্ষার উন্নত জায়গা। সিলেটের বাংলাদেশের সচিবের বিশাল একটা অংশ ছিল সিলেটে, সেটা প্রায় শূন্যের কোঠায়। সিলেটের শিক্ষার মানে পাঠ্যক্রমের সামঞ্জস্যের জন্য বাণিজ্য মন্ত্রীর তদারকি। জকিগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার 5। ক্যান্সার প্রতিরোধে সচেতনতায় পারে জীবন রক্ষা করতে ভিসি ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। এই ছিল মোটামুটি পাঁচ স্পেশালি খবর। এখানে যে খবরটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সিলেটের শিক্ষা মান ও পাঠ্যক্রমে সামঞ্জস্য আনার তাগিদ প্রদান বাণিজ্য মন্ত্রী। উনি সেটা বলেছেন রাইজ এবং ইউরোপিডস। রাইজ এবং ইউরোপিডস অ্যাকচুয়ালি কেমব্রিজ ইউনিভার্সিটি সিলেবাস ফলো করে, এবং তাদের ছাত্রগুলা বিশেষ করে আমাদের দেশে এডএক্সেল এবং কেমব্রিজ যারা ফলো করে এদের ছাত্রগুলা ওয়েল এস্টাবলিশ হয়। কারণ যদিও সাধারণ মানুষের এফোর্ডেবিলিটি থাকে না এসব স্কুলে পড়ানোর, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু ওয়েল এস্টাবলিশড হয় এবং শিক্ষায় যারা বিনিয়োগ করে তাদের ভালো একটা বেনিফিট পায়। কারণ হচ্ছে এই সিলেবাসের ছাত্ররা সারা বিশ্ব জুড়ে অ্যাকসেপ্টেড। আমাদের যে সিলেবাস গুলো রয়েছে, আমাদের যে সিলেট বোর্ডের সিলেবাস, কুমিল্লা বোর্ডের সিলেবাস, এই সিলেবাস গুলাকে আসলে আমাদের এত জল্পনা করবার দরকার নাই। এত শিক্ষা শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সিলেবাস করেছিলেন সেই সিলেবাসটা দীর্ঘদিন ছিল বাংলাদেশে, একটা ব্যালেন্স সিলেবাস করেছিলেন এবং একটা অ্যাকসেপ্টেবল সিলেবাস করেছিলেন। সেই রকম পাণ্ডিত্য এখন আর আমাদের দেশে আসলে সেরকম পাওয়া যায় না। সুতরাং যদি সিলেবাস প্রণয়ন করতে হয় তাহলে এডএক্সেল এবং কেমব্রিজের সিলেবাস ফলো করে যদি আমরা করতে পারি তাহলে এই সিলেবাসের ছাত্রগুলো বাইরে ভালো সুযোগ পাবে। সেই বিষয়টা হয় শুধু ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হয়, কিন্তু সার্বিকভাবে যদি আপনি পাঠ্যক্রম, আমাদের পাঠ্যক্রমটাকে ওই আদলে তৈরি করেন, একটা দুনিয়াতে অ্যাকসেপ্টেবল একটা সিলেবাস তো আছেই। আপনি ফিনল্যান্ডের সিলেবাস আছে, আপনি এর সিলেবাস আছে, এডএক্সেল এর সিলেবাস, ফিনল্যান্ডের কথা বলছিলাম, এইগুলাকে যদি আপনি অ্যাডজাস্ট করে করতে পারেন তাহলে ভালো হয়। একটা কথা লতিফ ভাই, আমাদের একটু কথা বলছি, শিক্ষার মানে ও পাঠ্যক্রমের সম্ভাবনা। সিলেটের শিক্ষার মান পাঠ্যক্রম কি আলাদা? প্রত্যেকটা বোর্ডের সিলেবাস তো না, এটা উনি সিলেটে বলেছেন সংবাদটা আসলে হেডলাইনটা সেরকম আসে নাই, সিলেটে বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটি বোর্ডের মান যে আমাদের ডুবে যাচ্ছে এটা তো নিঃসন্দেহ। এবং এর মূল কারণটা হচ্ছে আমাদের শিক্ষকদের ডেডিকেশনের অভাব। শিক্ষকরা তাদের পেশায় আসলে মনোযোগী না, শিক্ষকরা পেশায় মানে ডেডিকেটেড না, সেজন্য আমাদের এই সমস্যা। আমাদের শিক্ষকদের পেশা যদি ডেডিকেটেড করা যায়, অ্যাকচুয়ালি যারা শিক্ষক হতে চায়, আমাদের বর্তমান অবস্থা হচ্ছে যার নাই কৌরঙ্গতি সে করে শিক্ষকতা। এই অবস্থা থেকে বেরিয়ে এসে যদি অ্যাকচুয়ালি যারা শিক্ষকতা করতে চায়, সেই মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে চায়, সেই সব শিক্ষকদের আমাদের দরকার। হ্যাঁ, এই জিনিসটা আমাদের উদ্বুদ্ধ করতে হবে। মাননীয় বাণিজ্য মন্ত্রী যেটা বলেছেন, শিক্ষামন্ত্রী সেটাকে সেদিকে অগ্রসর হলেই তখনই হবে, কারণ ওনার মন্ত্রণালয়ের যেহেতু এটা দায়িত্ব নাই। এরপরে দেখেন চুনারুঘাটে রাস্তা বেহাল অবস্থা, দুর্ভোগে 50,000 মানুষ। এইরকম রাস্তাঘাট যদি ঠিক না হয় তাহলে মানুষ চলবে কেমনি, আর মানুষ কিভাবে প্রোডাক্টিভ হবে? এইসব বিষয়ে অবশ্যই সরকারের সুযোগ দেওয়া দরকার, মিনিমাম যাতে সুযোগ হয়। প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ নিয়েছে যে হোমিওপ্যাথি কলেজকে ডিগ্রিতে উপনীত করা, একটা পদক্ষেপ নিয়েছে, ভালো। কারণ হোমিওপ্যাথি যারা করে তারা তো বার্ডেন না, তারা তো নিজেরা একটা পেশা বেছে নেয় এবং এই পেশায় তারা চলতে পারে। এটা সমাজের বার্ডেন না, সরকার তাদেরকে চালাতে পারে না। হ্যাঁ,
সমাজের বার্ডেন না এইসব শ্রেণীতে, আমাদের এইসব জায়গায় আমাদের invest এই করা। ডিগ্রি করার জন্য তো ঢাকাতে যেতে হতো, হ্যাঁ। কিন্তু সেই দিকে দিয়ে একটা ভালো সেটা একটা সুযোগ যদি হয় তাহলে আসলে অনেকগুলো বেকার ছেলে মানে এই কাজে পাবে, এই কাজের মাধ্যমে সে কিন্তু সমাজে বার্ডেন হবে না এবং মানুষকে কাজ করতে পারবে। মোটামুটি বাকি সব খবরই সবাইকে আছে। মানে করার ক্ষেত্রে সময় যাচ্ছে আমাদের ভাই। প্রিয় দর্শক, পাঁচ মিশালি খবর সিলেটের দুটি পত্রিকায়, সিলেটের অন্যান্য বেশ কিছু খবর ছিল পত্রিকায়। সিলেটের দুইজন মন্ত্রীও কিন্তু কালকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন সভা সমিতিতে গিয়েছে। এভাবে যদি মন্ত্রীরা জনগণের কাছে পাশে থাকে তাহলে অবশ্যই সিলেটের উন্নয়ন হবে, এই প্রত্যাশা রেখে আগামীকালকে আবারও অন্য পত্রিকা নিয়ে নতুন অতিথি নিয়ে আমরা সিলেট টিভির এই অনুষ্ঠানটি করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আজকের অনুষ্ঠানে আমাদের সম্প্রচারে সহযোগিতা করলেন পিআইন এগ্রো ফার্ম গোয়েনঘাটের এই প্রতিষ্ঠানটি। এর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ রহিম রহিম সাংবাদিক রহিমকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।